হ্যালো এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার গতিবিদ্যার প্রথম ক্লাস। সো গতিবিদ্যা বা ডিনামিক্স। সো আজকে আমি এই টপিকগুলো আলোচনা করব। তো শুরু করি। ফার্স্ট টপিকটা হচ্ছে গতিবিদ্যা কি। আচ্ছা, গতিবিদ্যা, গতি সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে গতিবিদ্যা। ঠিক আছে, এই গতিবিদ্যায় মূলত কি কি আলোচনা করা হয়? গতিবিদ্যায় বেগ, ত্বরণ, বল এবং শক্তি এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, সো এটাকে গতিবিদ্যা বলা হয়। তো আমরা গতিবিদ্যা শুরু করার আগে প্রথমে জানবো প্রসঙ্গ কাঠামো সম্পর্কে। তো এটাকে জড় কাঠামোও বলে। তো জড় কাঠামোর একটা অংশ হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো কি? আর প্রসঙ্গ কাঠামো জানার আগে আমাদেরকে একটা জিনিস নগে জেনে আসতে হবে, সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, কি বললাম, যে দৃঢ় বস্তু সাপেক্ষে কোনো বস্তুর আমরা কি করতে পারবো, কোনো বস্তুর আমরা অবস্থান নির্ণয় করতে পারবো। আচ্ছা, একটু একটু ক্লিয়ারলি বলি যে তোমার ধরো এখানে আমি এখানে কি করলাম, দুটো অক্ষ টানলাম, একটা এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানে একটা বিন্দু আছে। তাহলে কোনো একটা বস্তুর অবস্থান আমরা যে বিন্দুর সাপেক্ষে কি করতে পারি, নির্ণয় করতে পারি। কি বললাম, কোনো একটা বস্তুর অবস্থান কি করতে পারি। অবস্থান মানে স্থিতি, গতি হতে পারে। স্থিতি মানে হচ্ছে কি আমি স্থির অবস্থায় আছি, গতি মানে গতিশীল অবস্থায় আছে। তাহলে কোনো একটা বস্তুর অবস্থান আমরা যে বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে পারি তাকে বলা হবে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ বিন্দু যদি আমরা কি মানে হচ্ছে জেনে যেতে পারি, তাহলে হচ্ছে কি এখন আসলে প্রসঙ্গ কাঠামো। তাহলে হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর আমরা কি করতে পারবো, মানে হচ্ছে স্থিতি, গতি, অবস্থান। বিন্দু আর মানে হচ্ছে কি কাঠামো প্রায় একই। ঠিক আছে, সংজ্ঞা দুটাই কিন্তু প্রায় সেম। তো বলা হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বিন্দুর আমরা কি করতে পারবো, কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো, তাকেই বলা হবে কি তোমার প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি আছি এখানে, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে তার দূরত্বটা বের করতে পারবো। যেমন এটা হচ্ছে পি। তাহলে এই ওপি ভেক্টরটা মানে হচ্ছে এই বিন্দুর অবস্থানটা বা এই বস্তুর অবস্থানটা আমরা কি করতে পারতেছি, এই কাঠামোর সাপেক্ষে নির্ণয় করতে পারতেছি। এটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক মানে হচ্ছে তোমার কি, তোমার অবস্থানটা নির্ণয় করার জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা কি করে থাকি, স্থানাঙ্কটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিন ধরনের আলোচনা দেখতে পাই। একটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক, প্রথমটা হচ্ছে একমাত্রিক। ঠিক আছে, এরপরটা হচ্ছে দুই নাম্বারটা তোমার দ্বিমাত্রিক, আর তিন নাম্বারটা হচ্ছে ত্রিমাত্রিক। আচ্ছা, একমাত্রিক মানে কি, কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যখন একটি মাত্র স্থানাঙ্ক বা বিন্দুর প্রয়োজন, তাকে বলা হবে কি একমাত্রিক স্থানাঙ্ক। যেমন ধরো এই সরলরেখাটাকে তোমার প্রকাশ করার জন্য শুধুমাত্র কি এই একটা স্থানাঙ্কর প্রয়োজন বা একটা তোমার হচ্ছে কি বিন্দুর প্রয়োজন, তাই এটাকে বলা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কথাটা ক্লিয়ার না? এই তোমার হচ্ছে এটার অবস্থান নির্ণয় করার জন্য জাস্ট একটা মাত্র স্থানাঙ্কের প্রয়োজন। ঠিক আছে, তাকে বলা হবে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন ধরো সরু দড়ি, ঠিক আছে, সরু দড়ি, তারপর হচ্ছে সরু লম্বা দড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো একটা বিন্দু যদি তোমার কোনো একটা বস্তু যদি তোমার একটা উঁচু একটা স্থান থেকে যদি পড়তে থাকে, নিচের দিকে পড়তে থাকে, তখন ওটাকে প্রকাশ করার জন্য জাস্ট একটা মাত্র স্থানাঙ্কের প্রয়োজন হয়, তাই এটাকে বলা হচ্ছে মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এরপর হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক মানে বুঝতে পার দুটি মাত্রা বা দুটি স্থানাঙ্কের প্রয়োজন। তাহলে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য কি করা হবে, যখন দুটো বিন্দুর সহায়তা নিতে হবে, তখন তাকে বলা হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন ধরো এই বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য আমার কি লাগতেছে, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করার জন্য আমার এক্স এবং ওয়াই এই দুটো বিন্দুর প্রয়োজন, তাই এটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা ক্রমজোড়, এই ক্রমজোড়ের প্রথমটাকে বলে আমরা ভুজ আর পরেরটাকে বলে কোটি। কথাটা ক্লিয়ার? প্রথমটাকে বলি ভুজ, তারপরেরটাকে বলি কোটি। তো যেমন তুমি ধরো ফুটবল মাঠে ফুটবল খেলতে গেছো, ঠিক আছে, তো ফুটবল যখন খেলতে গেছো, যখন তুমি পা দিয়ে যখন ফুটবলের উপর কিক করলা, তখন ফুটবলটা তোমার গড়িয়ে গড়িয়ে যাবে।
তো ওই মুহূর্তে যে ফুটবলের যে মানে হচ্ছে কি ওই যে গতিটা, ওই গতিটাকে তুমি যখন প্রকাশ করতে চাইবে তখন যে স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হবে সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কথাটা ক্লিয়ার? যখন ফুটবলটা গড়িয়ে গড়িয়ে যাবে, ঠিক আছে, তখন তাকে প্রকাশ করার জন্য যে স্থানাঙ্কটা প্রয়োজন হবে তাকে বলা হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এরপর ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল আমরা জানি, আমরা বেসিক্যালি আমরা চোখে যা দেখি সবগুলো হচ্ছে 3D, ঠিক আছে। 3D মানে হচ্ছে তোমার 3টে স্থানাঙ্ক। এখানে তোমার ছিল এক্স এবং ওয়াই, যখন এক্স ওয়াই জেড এই 3টে স্থানাঙ্ক চলে আসবে, অর্থাৎ 3টা অক্ষের সহায়তা নিতে হয় কোন একটা বিন্দুকে প্রকাশ করার জন্য, তখন তাকেই বলা হবে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন ধরো তুমি বাসায় পড়তে বসছো, তো তুমি তোমার তোমার চোখের সামনে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, তাহলে এই যে প্রজাপতিটাকে প্রকাশ করার জন্য তোমার কি করতে হবে? 3টা অক্ষের সহায়তা নিতে হবে, তো এটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এরপর আসি তোমার গতি, পরম গতি নিয়ে। আচ্ছা, পরম গতিটা আসলে কি? কোন একটা প্রসঙ্গ বস্তু মানে আমরা যার সাপেক্ষে কি করি, তোমার কোন একটা মানে বস্তুর অবস্থান বা কোন একটা কিছুর অবস্থান নির্ণয় করে তাকে বলে প্রসঙ্গ বস্তু, ঠিক আছে। যখন কোন একটা প্রসঙ্গ বস্তু স্থির অবস্থায় থাকে, কি বললাম, কোন একটা প্রসঙ্গ বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তাকে বলে পরম স্থিতি। তো একটি পরম স্থিতিযুক্ত বস্তুর সাপেক্ষে যখন কোনো আমরা একটা বস্তুর গতি নির্ণয় করি, কি বললাম, কোন একটা পরম স্থিতিযুক্ত বস্তুর সহায়তায় যখন কোন একটা মানে হচ্ছে কি মানে কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করি, গতি নির্ণয় করি, তখন তাকে বলা হয় পরম গতি। কথাটা ক্লিয়ার? আমরা তো পরম গতি জানলাম, এখন আমরা জানবো হচ্ছে আপেক্ষিক গতি। আচ্ছা, পরম গতি নিয়ে একটা উদাহরণ বলি। পরম গতি হচ্ছে যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে আমরা হচ্ছে আমাদের যে গ্রহ উপগ্রহগুলো এগুলো কি করতেছে, আবর্তন করতেছে। তো এখানে সূর্যটা হচ্ছে তোমার কি পরম স্থির বস্তু, ঠিক আছে। তাহলে এই পরম স্থির বস্তুর সাপেক্ষে আমরা কি করতেছি, তোমার হচ্ছে গ্রহ উপগ্রহগুলোর গতিটা পরিমাপ করতেছি, নির্ণয় করতেছি, তাই ওটাকে বলা হচ্ছে পরম গতি। এখন এরপর হচ্ছে আপেক্ষিক গতি। তো আপেক্ষিক শব্দের অর্থটা কি? এই আপেক্ষিক শব্দের অর্থটা কি? আপেক্ষিক শব্দের অর্থ হচ্ছে একের সাপেক্ষে অন্যের গতি। কি বললাম? আপেক্ষিক শব্দের অর্থ হচ্ছে কি একের সাপেক্ষে অন্যের গতিকে বলা হচ্ছে আপেক্ষিক গতি। যেমন ধরো তোমার এখানে একটা কার আছে, ধরে নিলাম এটা হচ্ছে কি এই কার, এটা হচ্ছে তোমার এই কার, এটা হচ্ছে বি কার। তো দুটো কারের আলাদা আলাদা বেগ আছে, ঠিক আছে। এটাকে ধরে নিলাম ভি এ, এটাকে ধরে নিলাম ভিবি। তাহলে দুটো কার, এখন এই দুটো এখন আমি যখন এই কারের সাপেক্ষে এই কারের বেগ বের করবো, তার অবস্থান নির্ণয় করব, এই কারের সাপেক্ষে বি কারের অথবা বি কারের সাপেক্ষে এই কারের যখন অবস্থান গতি স্থিতি নির্ণয় করবো, তখন তাকে বলা হবে আপেক্ষিক। একটা সাপেক্ষে অন্য একটার যখন কোনো একটা মানে হচ্ছে কি অবস্থান গতি এসব নির্ণয় করে তখন তাকে বলে আপেক্ষিক গতি। তো আপেক্ষিক গতি তোমার হচ্ছে দুই প্রকার, সমমুখী আর হচ্ছে তোমার হচ্ছে বিপরীতমুখী। সমমুখী মানে হচ্ছে কি বোঝা যাচ্ছে, যেমন ধর এই এই দুটো কার যখন একই ডিরেকশনে যাবে তখন তাকে বলে সমমুখী, ঠিক আছে। সমমুখী মানে ধরো উত্তর দিকে হলো উত্তর দিকে দুটাই, পূর্ব দিকে হলে পূর্ব দিকে দুটো গাড়ি, তো ওটা হচ্ছে তোমার কি সমমুখী গতি। আর হচ্ছে বিপরীতমুখী গতি মানে কি? বিপরীতমুখী গতি মানে হচ্ছে কি যখন দুটো অপোজিট ডিরেকশনে যাবে তখন তাকে বলা হয় বিপরীতমুখী গতি। তো সমমুখী গতি এবং বিপরীতমুখী গতির আপেক্ষিক মানে মানটা, ঠিক আছে, সে আপেক্ষিক বেগের মানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কারণ দুটো ডিরেকশন আলাদা আলাদা। সো খেয়াল করে দেখি, সমমুখী গতির ক্ষেত্রে তোমার কি করতে হবে, যে তোমার আপেক্ষিক বেগকে সচরাচর আমরা এইভাবে লিখি এ বার বি, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর কি গতি, এটাকে আমরা আপেক্ষিক বেগকে আমরা সচরাচর এভাবে লিখি বি এ বার বি। তো এটাকে এভাবে লেখা যায় ভি এ মাইনাস ভিবি। যখন দুটো তোমার হচ্ছে গাড়ি একই ডিরেকশনে যাবে তখন তাদের মধ্যে যে পার্থক্যটা, বেগের পার্থক্যটা যদি বের করতে হয়, আপেক্ষিক বেগের পার্থক্যটা যদি বের করতে হয়, তখন কি করতে হবে, যার সাপেক্ষে আমরা করতেছি সেই কার থেকে তোমার সে কারের বেগ থেকে অপর কারের বেগকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। যদি আমরা কি করতাম, উল্টোটা করতাম, বি বি বার এ, অর্থাৎ তখন কি হতো, বি এর সাপেক্ষে আমরা এই কারের কি বেগটা বের করতেছি, তখন তোমার বি বি থেকে
ভি এটা বিয়োগ করতে হতো। এটাকে বলা হচ্ছে তোমার সমমুখী গতি। কি বললাম? দুই ধরনের পাই, একটা হচ্ছে সমমুখী আর দুই হচ্ছে তোমার বিপরীতমুখী। তো আমরা ফার্স্ট যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমমুখী। আচ্ছা, 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে বিপরীতমুখীর ক্ষেত্রে কি হয়, তোমার দুটো ডিরেকশন হয় কি উল্টো দিকে, বিভি। ঠিক আছে, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। এই যদি তোমার যাই মানে হচ্ছে কি পূর্ব দিকে, এই যাবে পশ্চিম দিকে, একটা গাড়ি যদি উত্তর দিকে যায়, একটা গাড়ি যাবে কি দক্ষিণ দিকে, তখন যখন তোমার কি হচ্ছে এই তোমার মানে হচ্ছে মানে অপোজিট ডিরেকশনে যখন যাবে তখন কি হবে, তখন যোগ করতে হবে। সহজ কথা, আমরা আপেক্ষিক বেগ যখন বের করব তখন যোগ করতে হবে। তখন আপেক্ষিক বেগ কি করতে হবে, যোগ এ ভি এ প্লাস ভিভি যোগ করতে হবে। ঠিক আছে, কারণ খেয়াল করি মানে ও যাচ্ছে তোমার এদিকে, মানে হচ্ছে উত্তর দিকে, আমি যাচ্ছি মানে ধরো ও যাচ্ছে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে উত্তর দিকে, আমি যাচ্ছি দক্ষিণ দিকে, তাহলে আলটিমেট তোমার সময়ের সাথে সাথে আমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা আলটিমেট তোমার কি করতে হবে, যোগ দিয়ে তোমার করতে হবে আর কি, গতিটা তোমার যোগ করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে বিপরীতমুখীর ক্ষেত্রে তোমার কি করতে হয়, তোমার দুটো বেগকে যোগ করতে হবে। কথাটা ক্লিয়ার না? আচ্ছা, কোনো একটা সময় মানে হচ্ছে কোনো একটা ধরো আমি তোমার কি এখান থেকে বেরোলাম, আমি এখান থেকে বেরোয় তোমার কোথায় যাব, তোমার হচ্ছে বাজারে যাব এখন ধরো। তাহলে বাজারে গেলে কি হয় আমার হচ্ছে কি একটা নির্দিষ্ট অবস্থান তোমার হচ্ছে কি তোমার অবস্থান অতিক্রম করতে হয় বা দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর যে অবস্থানের পরিবর্তনের যে তোমার পরিবর্তনটা, সে পরিবর্তনটার ক্ষেত্রে তোমার বেগ, তোমার হচ্ছে সরণ ত্বরণ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার কি যে তোমার টপিক কিন্তু এখানে চলে আসে। আচ্ছা, তো আমরা এখন আলোচনা করব কি বেগ। তো বেগ কাকে বলে বা বেগ কি, স্বভাবত তোমার প্রশ্নটা আসে। তাহলে হচ্ছে তোমার কি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হবে কি তোমার বেগ। ঠিক আছে, কি বললাম, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হবে বেগ। তো বেগের প্রথম যে অংশটা সেটা হচ্ছে আদিবেগ। আদিবেগ মানে আমি যে বেগ নিয়ে যাত্রা শুরু করি তাকে বলে আদিবেগ। শেষ বেগ মানে কি যে বেগটা নিয়ে আমি তোমার কি করব, যাত্রা শেষ করব, তাকে বলে শেষ বেগ। আচ্ছা, এরপর তোমার গড় বেগ মানে কি, গড় বেগ বোঝা যাচ্ছে তোমার কি, গড় বেগ হচ্ছে তোমার ধরো আদিবেগ এ V1 আর হচ্ছে কি শেষ বেগ হচ্ছে V2। তাহলে গড় বেগ হবে তোমার V1 এর সাথে যখন আমি V2 যোগ করে 2 দিয়ে ভাগ করব, যে মানটা আসবে সেটা হচ্ছে গড় বেগ। ঠিক আছে, তাকে বলা হবে গড় বেগ। এরপর হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক মানে তৎক্ষণাৎ বেগ, তৎক্ষণাৎ। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলাসের ভাষায় বলি তোমার হচ্ছে সময়ের ব্যবধান যখন কি হবে অত্যন্ত ক্ষুদ্র হবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি যখন হবে, তখন আমি যে বেগটা পাবো তখন তাকে বলা হবে তাৎক্ষণিক বেগ। তাকে কি বলা হবে, তোমার যে অবস্থানের পরিবর্তনের যে হারটা, সময়ের ব্যবধান যখন খুব ক্ষুদ্র হবে। আমরা বেসিক্যালি তোমার হচ্ছে বেগকে লিখি V=S/T, সরণকে তোমার সময় দিয়ে। এখন এই যে সময়ের মানটা, এই সময়ের মানটা যখন প্রায় শূন্যের কাছাকাছি হয়, আমি লিমিট পড়ে আসছিলাম, লিমিট টেন্ডস টু 0, ওরকম যখন হবে তখন ওই বেগটাকে বলা হবে কি তাৎক্ষণিক বেগ। এরপর সমবেগ। সমবেগ মানে বোঝা যাচ্ছে তোমার ধরো তুমি এই অবস্থান থেকে বি অবস্থানে আসছো, বি অবস্থান থেকে তোমার ধরো সি অবস্থানে আসছো, আবার সি অবস্থান থেকে ডি অবস্থানে, এখানে প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর পর যখন বেগের মান ইকুয়াল হবে তখন তাকে বলা হবে সমবেগ, সমান বেগ। সমবেগ মানে হচ্ছে তোমার প্রত্যেকটা অবস্থানে তার বেগের মান সমান, সমবেগ। এরপর হচ্ছে তোমার ত্বরণ। আচ্ছা, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে তোমার বেগের সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে কি বললাম আমরা, বেগ পড়ার সময় পড়ে আসছিলাম তোমার অবস্থানের পরিবর্তনের হারকে। আর ত্বরণের ক্ষেত্রে হচ্ছে কি তোমার, ত্বরণের ক্ষেত্রে হচ্ছে তোমার বেগের পরিবর্তনের হারকে বলা হবে ত্বরণ। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে কি তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে কি তাৎক্ষণিক বেগ তো আমরা পড়ে আসছি, যখন তোমার হচ্ছে কি তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছিলাম, সময়ের ব্যবধান যখন অত্যন্ত ক্ষুদ্র হবে, অর্থাৎ শূন্যের কাছাকাছি হবে, তখন ওই বেগটাকে তোমার বলা হতো তোমার তাৎক্ষণিক বেগ।
তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে ঠিক সেম, তোমার সময়ের পরিবর্তন মানে বেগের পরিবর্তনের হার তো তোমার সময়ের উপর ডিপেন্ড করতেছে। সে সময়ের তোমার মান যদি তোমার শূন্যের কাছাকাছি হয়, যে ত্বরণটা পাবো তখন তাকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। দুটোটা একই। এর সমত্বরণটাও তো বুঝতে পারতেছি, মানে হচ্ছে কি বেগের পরিবর্তনের যে হারটা প্রত্যেকটা বিন্দুতে তোমার যে নির্দিষ্ট মানে সমান অনুপাতে যখন বৃদ্ধি পাবে, সমান পরিমাণে যখন বৃদ্ধি পাবে তখন তাকে বলা হবে সমত্বরণ। কথাটা ক্লিয়ার? তখন তাকে বলা হবে সমত্বরণ। বেসিক্যালি আমরা ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি। এ মানে হচ্ছে তোমার কি ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। তাহলে গড় ত্বরণের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ওই যেটা গড় ত্বরণ মানে তো বললামই, এই তোমার যদি কি হয় অনেকগুলো ত্বরণকে তোমার হচ্ছে কি যোগ করে যখন আমি কি করব সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন ধরো এই অবস্থানে তোমার এই অবস্থানে A1, এই অবস্থানে A2, এই অবস্থানে A3, এই অবস্থানে A4, সবগুলো গড় ত্বরণের ক্ষেত্রে তোমার কি হবে সবগুলোকে যোগ করে আমি তার সংখ্যা দিয়ে ভাগ করবো, ওই 1 2 3 4, তখন যে মানটা পাবো তাকে বলা হয় গড় ত্বরণ। আর তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে তোমার সময়ের ব্যবধান যখন কি হবে শূন্যের কাছাকাছি হবে, যে মানটা পাবো সেটা বললাম তাৎক্ষণিক। আর হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে ওই সমত্বরণের ক্ষেত্রে তোমার যে পরিবর্তনটা, যেমন ধরো এখান থেকে এখানে আসছে তোমার ত্বরণ, আচ্ছা ত্বরণের একক তো আমরা জানি মিটার ms ইনভার্স 2, এগুলো 9 10-এ পড়ে আসছি। বেগের ক্ষেত্রে তোমার বেগের একক হচ্ছে ms ইনভার্স 1। তো এখানে তোমার ধরো এখানে তোমার যদি 2 ms ইনভার্স 2 হয়, মানে তোমার সময়ের সাথে সাথে যদি তোমার কি হয় এর বেগের পরিবর্তন যদি তোমার 2 মিটার পার সেকেন্ড, এখানেও তোমার কি হবে 2 মিটার পার সেকেন্ড হবে, এখানে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তোমার এই বি বিন্দুতে তোমার যদি 2 ms ইনভার্স 2 হয়, সি বিন্দুতে হবে 4 ms ইনভার্স 2, এখানে হবে তোমার কত, এখানে তোমার হবে 6 ms ইনভার্স 2। তাহলে প্রতি সময় পর 1 সেকেন্ড পর তোমার কি হচ্ছে 2 ms ইনভার্স 1 পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হবে তোমার সমত্বরণ। ধরে ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এতটুকুই, বেসিক ছিল কাকে বলে কি এগুলো সম্পর্কিত ছিল, আর হচ্ছে পরবর্তীতে কিছু গ্রাফ কিছু সূত্র এইগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসটাতে। এরপরে আমরা প্রাস পড়বো, যেটা হচ্ছে এই গতিবিদ্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কি বলে মানে হচ্ছে মানে এখান থেকেই প্রশ্ন হবে। সো আমরা ওখান থেকেই পড়বো। এগুলো হচ্ছে বেসিক পড়ালেখা 9 10-এ পড়ে আসছি, তো আজকে আমরা 9 10-এর পড়া দিয়ে শুরু করছি, একটু হালকা পাতলা পড়া আর কি। সো সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসে এটুকুই।